পরে দেখি একটা হেলিকপ্টার আমাদের উপর দিয়ে যাচ্ছে। তো কেউ বলতেছে যে এটা শেখ হাসিনাকে নিতে যাচ্ছে। আমি বলছি না 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 না, শেখ হাসিনা তো নিতে যাচ্ছে। পরে দিকে ঠিকই এই সে 5 মিনিট ছিল, আবার সে শেখ হাসিনাকে নিয়ে ওখান থেকে গেছে, চলে গেছে। তো আমাদেরকে ট্যাঙ্ক দিয়ে আটকে রেখেছিল আগারগাঁওর দিকে। তখন ওটা আমরা ওভারটেক করে আবার গণভবনের দিকে অগ্রসর। দীর্ঘ 16 বছর নিপীড়ন নির্যাতন সহ্য করেছি, ফ্যামিলি কে সময় দিতে পারিনি। গণভবনের দিকে ঢুকি, আমি কান্না করতে করতে ঢুকি। আমার সাথে অনেকে ছিল, সবাই কাঁদছে, যে আনন্দে কান্না কাঁদছে সবাই 16 বছর পর। কারণ আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি গত 16 বছর যাবৎ। আমাদের নেতাকর্মীদের গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনারা জানেন যে পরিবারের সাথে দেখা করতে এসেও আমরা অ্যারেস্ট হয়েছি। কারণ এখন যে জুলাই আগস্টের কথা যারা বলে, তারা তো আমাদের মতো অত্যাচারিত হয় নাই। কারণ আমাদের এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখেন, উনি কিন্তু ওনার ভাইকে দাফন দিতে পারে নাই। তারপর ওনার মা অসুস্থ ছিল, চিকিৎসা করতে পারে নাই। আমরা চিকিৎসার জন্য অনেক বছর আন্দোলন করেছি। এই স্বৈরাচারী সরকার আন্দোলনের সফলতা বয়ে আনতে পারি নাই। এই জুলাই আগস্টে টেকনিক অবলম্বন করার কারণে আমাদের বিজয়টা হয়েছে। এটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এত বছরের ত্যাগ উনি করছে। কারণ যেটার জন্য আমরা এত বছর আন্দোলন করেছি, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা লড়াই করতেছি এটার জন্য। এই আননোন নম্বর থেকে ফোন আসতে প্রতিদিনই 3-4 তারিখ পর্যন্ত ফোন আসছে। তো 4 তারিখ শেষ হওয়ার পর 5 তারিখ যখন সকালবেলা, যে আজকে হয়তো স্বৈরাচারী শেখ হাসিনা পতন হইতে পারে, আমাদের আশা। তো এই বের হয়েছে যখন, আমি রাস্তা দিয়ে, আমি থাকতাম ভাটারা থাকতাম। ভাটারা থেকে আসার পথে অল্প অল্প রাস্তা, রিক্সা, অটো রিক্সা, আবার চেঞ্জ, আবার রাস্তায় সেনাবাহিনী নামায় দিত, কোথায় যাবেন, বিভিন্ন মিথ্যা মিথ্যা কথা বলে আগাতাম। তখন চেক করতো, মোবাইল রিক্সাওয়ালার কাছে দিতাম। হ্যাঁ, রিক্সাওয়ালার কাছে মোবাইল থাকতো। তখন পার হতে তো রাস্তা, সারা রাস্তা গুলির শব্দ, ফাঁকা আওয়াজ সেনাবাহিনীর। 10 নম্বরে এসে পৌঁছানোর পর একেবারে ফাঁকা, সকাল 10টা বাজে, একেবারে ফাঁকা। তো কীভাবে সম্ভব? আজকে তো কোনোভাবেই সম্ভব না। কিভাবে আমরা মাঠে নামবো? আজকে তো পতন হবে। আজকের দিনটা যদি না নামতে পারি, আবার দাঁড়া গেল হাসিনা। মানে হাসিনা দাঁড়ানো মানে আমার মৃত্যু, বিশেষ করে। কারণ আমাকে এই 10 নম্বর অগ্নিসংযোগে হওয়ার পর হাসিনা এই যে পরিদর্শন করতে এসে সে কিন্তু নিজে বলে গেছে যে এই 10 নম্বরে যত অকারেন্স হয়েছে, যত এই জ্বালাপুর হয়েছে, সব মিরাজের নির্দেশ হয়েছে। মহানগর উত্তর যুবদলের নেতা সাজ্জাদুল মিরাজের নির্দেশে কোটা আন্দোলনকারীদের তাণ্ডব এই 10 নম্বর হয়েছে, সে কিন্তু নিজে বলে গিয়েছে। তো সেটার পরে আমি তো এর আগেও চিন্তা করেছি যে আমি তো বাঁচবো না, হাসিনার টর্চারে মরে যাওয়ার চেয়ে রাজপথে আমি গুলি খেয়ে মরি। তো 5 তারিখে সকালবেলা দেখা যায় অনেক বৃষ্টি, নেতাকর্মীও তেমন নাই। তখন গলির ভিতরে ঢুকলাম, আইডিয়া স্কুলের পিছনে দেখি বিভিন্ন গলির মাথায় 20 জন 25 জন এরকম করে দাঁড়ানো। তো তাদেরকে মনে হইল না যে তারা এলাকার। হ্যাঁ, তো বিভিন্ন মানুষ সাহস পাচ্ছে না কে মেন রোডে আসবে। তো ওই মুহূর্তে আমি এই আইডিয়াল স্কুলের পাশে যে মসজিদে ঢুকি, আবার অ্যানাউন্স করি। তো অ্যানাউন্স করার পর 4-5 মিনিটের মধ্যেই আমি বলি যে যে যেখানে আছেন আপনারা, আমরা গণভবনের দিকে যাব, আপনারা আইডিয়াল স্কুলে পানির ট্যাঙ্কির সামনে চলে আসেন। এটা ভাইরাল হয়েছে। তো আমি কথা বলার পর সবাই চিৎকার দিয়ে ওঠার পর আমি বেরোনোর পরে দেখি যে অনেক লোক, মানে আমি যখন ঢুকেছি তখন কেউ ছিল না। বেরোর পর মসজিদে মাইকিং করার নামার পর দেখি অনেক, প্রায় 500-600 হয়ে গেছে। 16 জুলাই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আমাদেরকে ঘোষণা দিল যে ছাত্র জনতার পাশে আমাদের থাকতে হবে, একেবারে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তখন 16 জুলাইয়ের পর থেকে কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছিল স্পেশালিভাবে আমাদের চেয়ারম্যান মিরপুর 10 নম্বর। আপনারা জানেন মিরপুর 10 নম্বর একটা ডেঞ্জারাস জোন ছিল। সেখানে ঢাকা 14 আসনে অবৈধ ভোটের এমপি নিখিলের এলাকা ছিল, যে সেন্ট্রাল যুবলীগের সেক্রেটারি ছিল।
মোবাশ্বের সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তারপর মহানগরের সেক্রেটারি কোচি আওয়ামী লীগের সেক্রেটারি মহানগর উত্তরের, তারপর মোবাশ্বের, তারপর কামাল মজুমদার মন্ত্রী, তারপর এই যে ইলিয়াস মোল্লা সহ জাহাইদরা, অসংখ্য আওয়ামী লীগ দোসরদের অবস্থান ছিল মিরপুর 10 নম্বর, 3টা আসনের এলাকা ছিল। তো ওইখানকার একেবারে বিজয়টা এত সহজভাবে হয় নাই। আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি 16 জুলাইয়ের পর থেকে মিরপুর 10 নম্বর অবস্থান করেছিলাম। 10 নম্বর অবস্থান করার পর সাধারণ মানুষ কিন্তু নর্মালি নেমে আসতো না। আমি প্রতিদিন সকালবেলা 10:30 থেকে 11টা বাজে এসে মিরপুর আইডিয়াল স্কুলের পাশে একটা মসজিদ আছে, তো ওইখানে এসে আমি মসজিদে অ্যানাউন্স করে সাধারণ মানুষকে জড়ো করতাম, জড়ো করে তারপর মুভ করতাম। তো ওই আন্দোলনে আপনি যে বিজয়িত কথা বলছেন, তো ওই আন্দোলনে দেখা গেছে যে আমার সামনে, আমি তো ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করেছি এই স্বৈরাচারীর বিপক্ষে, তা আমার পিছনে আমাকে ওভারটেক করে অনেক গুলি আমার পিছনে আমার নেতাকর্মীদের গায়ে লেগেছে, ছাত্র জনতার গায়ে লেগেছে। মহান আল্লাহ তাআলা শুকরিয়া, আমার গায়ে লাগেনি। তো ওই লাশগুলি একটার পর একটা আমি আইল্যান্ডের উপরে রাখতাম। তারপর একটু যখন আমি ক্যাপচারে নিয়ে ফেলতাম 10 নম্বরটা, তখন আবার ভ্যান গাড়ি ডেকে বা রিক্সা ডেকে লাশগুলি ইয়াতে পাঠাতাম, হাসপাতালে পাঠাতাম। তো ওই বিষয়গুলি আসলে মর্মাহত, যা বলার মতন আর কি। ওইখানে ঢাকা শহরে আপনি জানেন দুইটা স্পট, যাত্রাবাড়ি এবং মিরপুর 10 একেবারে ডেঞ্জারাস জোন ছিল। যাত্রাবাড়ির বিষয় যেটা হলো, যেটা গ্রাম এলাকা, সাধারণ মানুষ, ছাত্র জনতা, তারপর আমাদের দলের নেতাকর্মীরা ওইখানে যুদ্ধ করে করে গ্রামের ভিতরে ঢুকে যাওয়ার একটা পরিবেশ ছিল। কিন্তু মিরপুর 10-এ কিন্তু সেটা ছিল না। মিরপুর 10 নম্বর কিন্তু একেবারে 3টা আসন, 3টা সেন্ট্রাল লিডারদের, আওয়ামী লীগ সেন্ট্রাল লিডারদের, দোসরদের এলাকা ছিল। মিরপুরটা কিন্তু একটা ডেঞ্জারাস জোন। ওইখানে ওইখানে পুলিশের উপস্থিতি যেমন ছিল, বিডিআরের উপস্থিতি তেমন ছিল। মানে সর্বদিক দিয়েই একেবারে, মানে যেটা বলি, মিরপুর 10 নম্বরের কথা আসলে কিন্তু ডেঞ্জার জোন বলে, হ্যাঁ এখনও বলে। এটা এত সহজ হয় নাই। আমার লাস্টের দিকে 4 তারিখে যখন আমি ফাইনাল যুদ্ধ শেখ হাসিনার বিপক্ষে করি, আগের দিন জানেন 3 তারিখ রাতে এই আওয়ামী লীগ দোসররা কিন্তু আমাদের বাসায়, যারা নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী, ইভেন আমার বাসাও অ্যাটাক করেছিল। তারপর অ্যাটাক করে তারা কিন্তু ট্রাকে ট্রাকে করে এই যে বিভিন্ন এলাকা থেকে তাদের কর্মী বাহিনী এনেছে আদর্শ স্কুলে সারা রাত ভরে খাওয়া দাওয়া করেছে, ব্যবস্থা করেছে। সকালবেলা যে যুদ্ধ করবে, যে এই যে 10 নম্বর যে গোলচক্করটা দেখেন, তাদের ক্যাপচারই 10 নম্বর গোলচক্করটা, প্রশাসনের ক্যাপচার, যেহেতু সরকার তাদের ক্যাপচার, ওইটা আমাদের সকাল দখল করতে হবে। এই যে একটা টার্গেট, যে দখল করতে হবে, ওই জায়গায় দখল করতে হবে। ওই জায়গায় তারা অবস্থান করছে, পুলিশের অস্ত্র এবং তাদের এই আওয়ামী লীগের অস্ত্র, এই দুই সেক্টরে অস্ত্র নিয়ে আমরা ইটা দিয়ে যুদ্ধ করেছি, ইটা এবং গুলাইল দিয়ে। তো আমি প্রায় 3,000 গুলাইল, ওখানে 3,000 গুলাইল দিয়েছিলাম, প্রায় 20,000-এর উপরে মার্বেল আমি আগের থেকে রিজার্ভে রেখেছিলাম। যে যেহেতু ইটার অস্ত্রের বিপক্ষে তো আমাদের ইটা ছাড়া কিছুই নাই, তো এই মার্বেল এবং গুলাইল আমি সাধারণ জনতাদের হাতে দিয়েছিলাম, যে ওইটা দিয়ে যুদ্ধ করা যায়, অন্তত কতক্ষণ যুদ্ধ করা যায় কিনা। এখানে গুলাইল এবং মার্বেল কষ্টসাধ্য তো অবশ্যই ছিল। যখন আন্দোলনে ডাক দিয়েছিল তখন আমি তখন ভেবে নিয়েছিলাম যে আমাদের তো যুদ্ধ খালি হাতেই করতে হবে। তখন আমি রিজার্ভে রেখেছিলাম তখন ফার্স্টেই। যখন আন্দোলন শুরু হয়ে যায় তখন তো মার্কেট সবই বন্ধ ছিল, দোকানপাট সব কিছু তখন সংগ্রহ করিনি, তো আন্দোলনের প্রথমেই সংগ্রহ করেছিলাম আর কি।